হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জ্যামিতি বা জিওমেট্রির বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব। নর্মালি ক্লাস 7-8-এর পর থেকে আমরা যখন জ্যামিতিকে দেখি তখন আমরা কিছু উপপাদ্য এবং কিছু সম্পাদ্যকে আমরা সাজেশন ভিত্তিকভাবে মনে রাখি বা মুখস্থ করি এবং কিছু উপপাদ্যের প্রমাণ আমরা প্রুফগুলোকে মনে রাখার চেষ্টা করি এবং আমরা 9-10 এরকম করেই কিন্তু কাটিয়ে দিই জ্যামিতিতে। কিন্তু আজকের ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেক কিছু কোশ্চেন আমাদের মধ্যে আসে কিন্তু তার উত্তর খোঁজার চেষ্টা করি না বা খোঁজার প্রয়োজনও মনে করি না, বা আমাদের কেউ বলে দেয় না যে এই কোশ্চেনগুলি বা এরকম জিনিসগুলি কেন। তো আজকের ভিডিওটি ঠিক সেটি, আমাদের জিওমেট্রির স্টার্টিং বা আমাদের জ্যামিতি যখন শুরু করব তখন যে যে বিষয়গুলো আমাদেরকে অ্যাকচুয়ালি জানা উচিত সেই জিনিসগুলো জানিয়েই আমি এই চ্যাপ্টারটি শুরু করব। ধরো আমি যদি জ্যামিতির কথা বলি, যে জ্যামিতি আমরা অনেক কিছু স্টেটমেন্ট পড়েছি, আমরা যেমন জ্যামিতিতে কিছু কিছু জিনিস নাম পড়েছি, যেমন অ্যাক্সিওম, পস্টুলেট, থিওরেম, করোলারি। মানে আমরা যদি বাংলায় বলি উপপাদ্য, অনুসিদ্ধান্ত, স্বীকার্য, স্বতঃসিদ্ধ, তো এরকম অনেক কিছু নাম পড়েছি। কিন্তু বিভিন্ন প্রত্যেকটি যেগুলো আমরা সেগুলো একটি গাণিতিক স্টেটমেন্ট বা জ্যামিতিক কোনো স্টেটমেন্টকেই রিপ্রেজেন্ট করা সত্ত্বেও এই বিভিন্ন স্টেটমেন্টগুলির নাম বিভিন্ন হলো কেন, এই কোশ্চেনগুলি ফার্স্ট আমাদের মাথায় আসে। সেকেন্ড মাথায় আসে যে এই কোশ্চেনগুলি মানে কোনটি স্বীকার্য হবে বা কোনটি অ্যাক্সিওম হবে, কোনটি পস্টুলেট হবে এবং কোনটি থিওরেম হবে, কোনটি করোলারি হবে, এইগুলি বিচার কে করলো বা কিভাবে এই জিনিসগুলো আমরা বুঝবো যে কোনগুলি এই জিনিসগুলি হবে, তার সাধারণ একটি কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকা দরকার। থার্ডলি যে আমাদের এর হিস্ট্রিটাও জানা দরকার, যে জিওমেট্রি কীভাবে এলো, কীভাবে ডেভেলপ হলো, আর কেন ইউক্লিডকেই কেন জিওমেট্রির জনক বলা হয়। কারণ আমরা যদি জিওমেট্রির ইতিহাস দেখি, আমরা যদি জ্যামিতির ইতিহাসকে লক্ষ্য করি, যে ইউক্লিড 325 খ্রিস্টপূর্বাব্দে আনুমানিক জন্ম। তো কিন্তু তার আগে যদি আমরা ভারতের কথাও ভাবি, আমরা সিন্ধু সভ্যতা, আমাদের সিন্ধু সভ্যতার ক্ষেত্রে যদি বিচার করে দেখি যে সিন্ধু সভ্যতা আমরা 3300 খ্রিস্টপূর্বাব্দের ঘটনা। সেখানেও আমরা যখন তার সভ্যতার যখন আমরা নিদর্শন খুঁজে পাই, সেখানে দেখেছি তাদের যথেষ্ট জ্যামিতিক ধারণা ছিল। জ্যামিতিক ধারণা ছিল কী হিসাবে বলতে পারি, তাদের ঘর বানানো বা তাদের রাস্তাঘাট বা জল নিকাশি ব্যবস্থা, এ সব কিছুর একটি সুন্দরভাবে তৈরি করেছিল। তার মানে তার অর্থ হচ্ছে তাদের মধ্যে একটি জ্যামিতিক কনসেপ্ট ছিল, তাই না? একই রকমভাবে যে তারও অনেক পূর্বে যাই, আমরা যদি মিশরীয় সভ্যতার কথা ভেবে দেখি তাহলে পিরামিডের কথা বলতে হয়। তো ইউক্লিড তো 325 খ্রিস্টপূর্বাব্দে, 325 খ্রিস্টপূর্বাব্দে যার জন্ম, তাকে জিওমেট্রির জনক বলা হচ্ছে। কিন্তু তার বহু বছর, কিছু হাজার সাল পূর্বে মিশরীয়রা যে পিরামিড আবিষ্কার করলো, তারও তো কনসেপ্ট সেই জিওমেট্রির কনসেপ্টের উপর বেস করেই। তাহলে জিওমেট্রি তো ছিল, কিন্তু তাকে ইউক্লিডকে আমরা জিওমেট্রিক জনক বলা হয়ে থাকে। কিন্তু কেন? আবার যদি এটাও ভেবে দেখি, দেখো আমাদের ইউক্লিড জন্মের বহুত পূর্বে থেলস বা পিথাগোরাস, যিনি আমাদের একটি পিথাগোরাসের উপপাদ্য, আমরা প্রত্যেকে পিথাগোরাসের উপপাদ্য কিন্তু ভালো করে মুখস্থ করি, কারণ এটি আমাদের ত্রিকোণমিতিতে প্রয়োজন হয়, এটি আমাদের জ্যামিতির বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ হয়ে থাকে। তো আমরা পিথাগোরাসের সূত্রকেও প্রয়োগ করে থাকি। এবার পিথাগোরাসের জন্ম হয়েছে 560 খ্রিস্টপূর্বাব্দে আনুমানিক। তো ইউক্লিডের জন্মের অনেক পূর্বে। তো তার সত্ত্বেও ইউক্লিডকে আমরা জিওমেট্রির জনক বলি। তার কারণ হচ্ছে যে ইউক্লিড কী করলো, সেই সময় ততদিন পর্যন্ত কিন্তু জিওমেট্রির কোনো সেপারেট কোনো অধ্যায় ছিল না, জিওমেট্রির সেপারেট কোনো টেক্সট বুক ছিল না, বা কোনো রকম চ্যাপ্টার ওয়াইজ সাজানো কোনো বই ছিল না বলতে পারি আমরা। তো তিনি কি করলেন, তিনি একজন প্রফেসর, গ্রিক একটি ম্যাথামেটিশিয়ান প্রফেসর বলতে পারো। তো তিনি কি করলেন, চারিদিকে যে যত ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্যগুলি ছিল সেই তথ্যগুলিকে সামারাইজড করলেন, এবং সামারাইজড করে তিনি একটি গ্রন্থ লিখলেন, দ্য এলিমেন্ট বলে, যেটি এখন আমাদের জিওমেট্রির মানে মাস্টার বুক বলতে পারি বা মাদার বুক বলতে পারি, ঠিক আছে? তো এলিমেন্ট কবে, 280 খ্রিস্টপূর্বাব্দে তিনি এলিমেন্ট বইটি 13টি চ্যাপ্টারে ডিভাইড করলেন এবং সুন্দর করে চারিদিকে যত জ্যামিতিক ছড়িয়ে থাকা তথ্যগুলি ছিল সেগুলি সামারাইজড করলেন, এবং তিনি একটি অধ্যায়ের একটি সৃষ্টি করলেন, যেটিকে আমরা জিওমেট্রি বলে থাকি। তো জিওমেট্রি নামটা প্রথমে, এবার নামের কথায় আসি। প্রতিনিয়ত আমি এটা বুঝলাম যে ইউক্লিড একটি গ্রন্থ লিখলেন এবং তারপরে একটি জিওমেট্রি চ্যাপ্টারের অধ্যায় শুরু হলো, একটি সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা জ্যামিতিক জিনিসপত্রের একটি সংমিশ্রণ ঘটলো বা এক জায়গায় জোট হলো। আর তিনি কি করলেন,
আর তিনি আরেকটি খুব বিশেষ একটি কাজ করলেন, তিনি প্রত্যেকটি শেপের ডেফিনেশনও দিলেন তার বইয়ে। তিনি পয়েন্টের ডেফিনেশন দিলেন, তিনি লাইনের ডেফিনেশন দিলেন, তিনি একটি প্লেনের ডেফিনেশন কেমন হবে সেগুলিও দিলেন তার সেই বইয়ে। ঠিক আছে, সেই বিষয়গুলো আমরা আলোচনা একটু পরে করব। এবার আসছি যে ব্যাপারগুলো, যে এবার আসছি জিওমেট্রির নাম কিভাবে এলো। জিওমেট্রি তার মধ্যে যে এই জিও কথাটি গ্রিক ওয়ার্ড থেকে এসেছে, যে মানে পুরোটি গ্রিক ওয়ার্ড থেকে এসেছে, জিও এবং মেট্রন থেকে। তো জিও কথার অর্থ ভূমি বা পৃথিবী বলতে পারি, পৃথিবী বা ভূ বলতে পারি। আর মেট্রন কথা হচ্ছে মেজারমেন্ট, অর্থাৎ পৃথিবীর মেজারমেন্ট। অ্যাকচুয়ালি পৃথিবীর মেজারমেন্ট নয়, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে কৃষিভিত্তিক সেই পুরনো সময়ে জমিকে মেজার করার জন্য যে তথ্য আমরা ইউজ করতাম তাকে অ্যাকচুয়ালি জ্যামিতি বলা হতো বা জিওমেট্রি বলা হতো। মানে আমরা জিওমেট্রির থ্রুতে পূর্বে আমরা শুধু জমির পরিমাপ করতে বা আমাদের যে কৃষিভিত্তিক হওয়ার জন্য আমরা জমি পরিমাপ করতে বা কত, আমরা যেমন দেখি না আজকের ডেটে যেমন জমি পরিমাপ করে কত স্কোয়ার ফুট, কত স্কোয়ার মিটার, ঠিক সেই সব জিনিসগুলো দেখার জন্য বা পরিমাপ করার জন্য অ্যাকচুয়ালি জিওমেট্রির কিন্তু আবিষ্কার। তো সেই নাম থেকে মানে তার উপর বেস করেই এই জিওমেট্রি কথাটি কিন্তু এসেছে। ঠিক আছে, তো নামের ব্যাপারটা বুঝলাম, আমরা ইউক্লিডের ব্যাপারটা বুঝলাম যে এলিমেন্টস গ্রন্থে তিনি 13টি চ্যাপ্টারে জ্যামিতিকে সামারাইজ করেছেন, আর তারপরে তাকে আমরা জিওমেট্রির জনকও বলে থাকি। এবার আসছে যে অ্যাক্সিওম, পস্টুলেট, থিওরেম, করোলারি, এগুলোকে আমরা মানে অনুসিদ্ধান্ত কোনটিকে আমরা কি বলবো, এটি বুঝতে গেলে প্রথমে কিছু জিনিসের কনসেপ্ট ক্লিয়ার করা উচিত। যে আমি কোনো একটি কিছু বললাম তোমাকে, মানে কোনো কিছু বলা, যেটা আমি বলবো তোমাকে, সেই সেটি স্টেটমেন্ট হবে না সেন্টেন্স হবে, তার উপর ডিপেন্ড করবে। স্টেটমেন্ট অ্যান্ড সেন্টেন্স দুটি ভালো করে বোঝার চেষ্টা করো। সেন্টেন্স এবং স্টেটমেন্ট ভালো করে বোঝার চেষ্টা করো যে স্টেটমেন্ট আর সেন্টেন্স কী, প্রথমে এটা বোঝার চেষ্টা করো। কোনো কিছু তোমাকে বললাম, যে ধরো আমি বললাম ত্রিভুজের অন্তর্বর্তী কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি, এটা তোমাকে বললাম আমি, এটি কিন্তু একটি কথা বললাম। এবার তুমি এটি প্রমাণ করতে পারো এবং তুমি জানো, প্রমাণ করে দেখেছো, হ্যাঁ ত্রিভুজের অন্তর্বর্তী কোণগুলি তিনটির সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। মানে আমি একটি কথা বললাম, সেটি তুমি প্রমাণ করতে পারো, এবং সে প্রমাণ করার পর আইদার আমার এই স্টেটমেন্টটি সত্য হতে পারে মিথ্যে হতে পারে। আমি ধরো বললাম যে পৃথিবী সূর্যের দিকে ঘুরছে, ঠিক আছে, পৃথিবী সূর্যের দিকে ঘুরছে, কথাটি আমি তোমাকে বলে দিলাম। এবার এটি সত্য না মিথ্যে, এই স্টেটমেন্টটি বা এই সেন্টেন্সটি সত্য না মিথ্যে তুমি বিচার করতে পারো, কিছুর পরিপ্রেক্ষিতে বিচার করতে পারো। তোমার কাছে দেওয়া থাকা কিছু তথ্যের উপর বেস করে তুমি প্রমাণ করে দিতে পারো আমার স্টেটমেন্টটি সত্য না মিথ্যে। এবার এই যে একটি কথা, ধরো আমি আরেকটি স্টেটমেন্ট বললাম, x+5 > 15। এবার এই যে কথাটি বললাম যে এক্স এর এমন কোনো রিয়েল ভ্যালু বের করো যার জন্য x+5 মানে ইন্টিজার, এক্সও যদি ইন্টিজার হয় তাহলে বলো x+5 > 15 হবে, আমি বলে দিলাম। এবার দেখো ভেবেচিন্তে দেখো যে এক্স এর ভ্যালু যখন আমি 0, 1, 2, 3 পুট করছি, তখন কিন্তু এটি এক্স এর থেকে বড় হচ্ছে না, 15 থেকে বড় হচ্ছে না। আবার যদি এটি আমি 10-এর থেকে বেশি করি, 10, 11, 12, 13, 14 করি, তাহলে কিন্তু এই অংশটি এর থেকে বেশি হচ্ছে। মানে আমার স্টেটমেন্টটি কিন্তু ভুল আছে। মানে আমি যখন এই প্রথম ক্ষেত্রে যদি আমি এইটিকে তুলে দিই, এই কথাটি বলে থাকি, তাহলে x+5 15 থেকে বড়, এরকম যদি কিছু তথ্য বলে দিয়ে থাকি, সেটা কিন্তু প্রমাণ করে দেখতে পেলাম যে এক্সের বিভিন্ন ভ্যালুর জন্য কখনো বড় হচ্ছে কখনো ছোট হচ্ছে। মানে এটি সত্য না মিথ্যে আমি যাচাই করতে পারছে না, তাহলে এটি কিন্তু একটি সেন্টেন্স, ঠিক আছে। কিন্তু যখন আমি এটিকে বিচার করতে পারবো এটি একটি সেন্টেন্স কিনা, এখানে ধরো আমি বলে দিলাম এখানে এক্স এর ভ্যালু x > 10 বলে দিলাম। আমি বলে দিলাম যে এক্ষেত্রে x > 10, 10-এর থেকে বেশি হলে, 10-এর থেকে বেশি হলে এইটি সত্যটি প্রযোজ্য হবে, x > 10, ঠিক আছে। ধরো এক্সে যদি 10 হয়ে যায়, 10 হয়ে 10 + 15 মানে 15 ইকুয়াল, কিন্তু 10-এর থেকে বড় হয় এক্স, 10 থেকে যদি বড় হয় তাহলে এই শব্দটি কিন্তু প্রযোজ্য হবে। তাহলে এই ক্ষেত্রে আমি যদি এই স্টেটমেন্টটা দিয়ে থাকি যে এক্স এর ভ্যালু যেখানে 10-এর থেকে বড় সেখানে x+5 > 15, তাহলে এই স্টেটমেন্টটি যে সত্য সেটি প্রমাণ করতে পারবো। বা আমি বলতে পারলাম যে এটি <10। তুমি এটি দেখে বলবে যে না, এই যে তুমি স্টেটমেন্টটা দিচ্ছ এটি ভুল স্টেটমেন্ট। মানে কোনো একটি সেন্টেন্স ভুল বা সঠিক তুমি যদি নির্ণয় করতে পারো কিছুর বেসে উপর ভিত্তি করে, কিছু সত্য
জানা কিছু তথ্যের উপর বেস করে তুমি বলতে পারো, তাহলে সেই সেন্টেন্সকে আমরা বলবো স্টেটমেন্ট। তাহলে এতক্ষণ ধরে আমরা কি বললাম, আমরা স্টেটমেন্ট কাকে বলবো বা তার ডেফিনেশন কি সেটা বোঝার চেষ্টা করলাম। যে স্টেটমেন্টের ডেফিনেশন কি, এ সেন্টেন্স হুইচ ক্যান বি জাজ টু ট্রু অর ফলস ইন কল স্টেটমেন্ট। কি বলছে, এ সেন্টেন্স হুইচ ক্যান বি জাজ টু ট্রু অর ফলস ইজ কল স্টেটমেন্ট। মানে কোনো একটি সেন্টেন্সকে ট্রু এবং ফলস যদি আমরা জাজ করতে পারি তখন তাকে আমরা স্টেটমেন্ট বলবো। এবার তারা গণিতজ্ঞরা একটা জিনিস ফিল করলেন যে কিছু কিছু তথ্যকে আমরা প্রমাণ ছাড়াই মেনে নিতে হবে। যেমন ধরো আমি বললাম যে রাম শ্যামের সমান নম্বর পেয়েছে, রাম শ্যামের সমান পরীক্ষাতে নম্বর পেয়েছে, ঠিক আছে। এবার বলে দিলাম রাম পরীক্ষায় 80 নম্বর পেয়েছে, ঠিক আছে। রহিম আরেকটি ছেলে, বললাম সে শ্যামের সমান নম্বর পেয়েছে, আমি কি তথ্য দিলাম যে রাম এবং শ্যাম উভয়ে কোনো একটি পরীক্ষায় সমান নম্বর পেয়েছে, ঠিক আছে। এবার আমি আবারও বললাম রহিম শ্যামের সমান নম্বর পেয়েছে। লক্ষ্য করে দেখছি রাম এবং শ্যাম যদি সমান নম্বর পেয়ে থাকে, তাহলে রাম যদি 80 পেয়ে থাকে তো শ্যামও 80 পেয়ে থাকবে, এবং শ্যাম যদি 80 পেয়ে থাকে শ্যাম রহিমের সঙ্গে সমান, মানে রহিম যে নম্বর পেয়েছে শ্যামও সে নম্বর পেয়েছে, মানে রহিমও এখন 80 নম্বর পেয়ে থাকবে। তাহলে আমি বলতে পারি রহিম ইজ ইকুয়াল টু রাম বা রহিমের নাম্বার ইজ ইকুয়াল টু রামের নাম্বার। তাহলে এই যে আমরা বলে নিচ্ছি, এই যে ধরে নিচ্ছি যে এটির সঙ্গে এটি ইকুয়াল, তাই এটির সঙ্গে এটিও ইকুয়াল হয়ে গেল, এই যে জিনিসটি কনসেপ্টটা করলাম এমনি ধরে নিলাম। এর জন্য আমাকে জিজ্ঞেস করলো না তো প্রুফ দাও একটি, কেন জিজ্ঞেস করলো না? কারণ ইউক্লিড তার গ্রন্থে কিছু অ্যাক্সিউমস লিখে গেছে, কিছু স্বতঃস্বীকার্য লিখে গেছে বা কিছু স্বীকার্য দিয়ে গেছে, অ্যাক্সিউম এবং পস্টুলেট দিয়ে গেছে, যেখানে তিনি বলেছেন যে এই যে তথ্যগুলি আমি দিলাম সেটি উইদাউট প্রুফ, মানে এটি প্রমাণ করা দরকার নেই, এটি চিরন্তন সত্য। এগুলি প্রমাণ করা দরকার নেই, এটি সত্য, এটি সবসময়ের জন্য সত্য। এবং এই সত্যকে তুমি বেস করে, এই সত্যকে তুমি আপেক্ষিক ধরে তুমি বাকি জিনিসগুলো প্রমাণ করতে পারো। আর অ্যাক্সিউম পস্টুলেটের কাজই হচ্ছে একটি তোমাকে বেস তৈরি করে দেওয়া। যেমন ধরো আমি বললাম যে রাম তোমার ক্লাসে লম্বা ছেলে, এবার লম্বার তোমাকে ডেফিনেশন কি? তুমি লম্বা যদি বলে না দাও যে আমি লম্বা বলছি যে 5.5 ফুটের ওপর বেশি যারা ছাত্র তারাই লম্বা, তার নিচে যারা তারা বেটে, এই যদি আমি ডেফিনেশন তোমাকে ফিক্স না করি, একটি জায়গায় ফিক্স না করি, তাহলে কেন এই জিনিসগুলো তো আপেক্ষিক, তাহলে এই জিনিসটি আপেক্ষিক হওয়ার জন্য তোমাকে একটা জিনিস ফিক্স করতে হবে। আর আমাদের জ্যামিতিতে বা ম্যাথামেটিক্সে কিছু অ্যাক্সিউম এবং পস্টুলেটস ফিক্স করে দেওয়া হলো, যেগুলি সত্য বিবৃতি হিসাবে, যেগুলিকে তোমাকে প্রুফ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু তাদেরকে ইউজ করে তুমি অন্য জিনিসগুলিকে প্রুফ করতে পারো বা প্রমাণ করতে পারো। এবার আসছি অ্যাক্সিউমের তার ডেফিনেশন কি বলছে। অ্যাক্সিউমের ডেফিনেশন বলছে অ্যান অ্যাক্সিউম ইজ এ স্টেটমেন্ট দ্যাট এভরিওয়ান বিলিভস ইজ ট্রু। মানে অ্যাক্সিউম হচ্ছে এমন একটি স্টেটমেন্ট যেটি প্রত্যেকে ধরে নিয়েছে বা বিশ্বাস করে নিয়েছে এটি সত্য, অ্যান্ড ডু নট নিড টু বি প্রুভ, এবং এর কোনো প্রমাণের প্রয়োজন নেই। ভালো করে বোঝার চেষ্টা করো অ্যাক্সিউম আনার পিছনে রিজন কি। রিজন হচ্ছে একে আমরা বেস ধরে আমরা বাকি কিছুকে প্রমাণ করার চেষ্টা করব, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কি, আমরা ডেফিনেশন থেকে বুঝলাম যে এই অ্যাক্সিউম যেগুলি দেওয়া আছে, আমাকে ইউক্লিড দিয়েছে যেসব অ্যাক্সিউমগুলি, সেগুলো প্রুভ করার কোনোরূপ দরকার নেই। অ্যাক্সিউমের ডেফিনেশনই বলছে এরকম যে অ্যান অ্যাক্সিউম ইজ এ স্টেটমেন্ট দ্যাট এভরিওয়ান বিলিভস ইজ ট্রু, প্রত্যেকেই বিশ্বাস করে এটি ট্রু। আজকে যদি বলি আমি সূর্য পূর্ব দিক থেকে ওঠে, তুমি বিশ্বাস করতে বাধ্য, তুমি করবেই বিশ্বাস, তোমাকে বলবে না প্রমাণ করে দেখা, বলবে না, কারণ এটি অলরেডি প্রুভড, সবাই এটা মেনে নিয়েছে। ঠিক একই রকমভাবে অ্যাক্সিউমও হচ্ছে এমন কিছু স্টেটমেন্ট যেগুলি অলরেডি প্রুভড এবং প্রত্যেকে বিলিভ করে, ঠিক আছে। এবার পস্টুলেট কি, পস্টুলেটের যদি ডেফিনেশন ধরো, অ্যাক্সিউম আর পস্টুলেট ব্যাপার দুটি সেম বা দুটি যমজ ভাই বলতে পারো। ব্যাপার হচ্ছে যে যেসব এই যে অ্যাক্সিউমস আমরা গণিতের বিভিন্ন শাখা ইউজ করতে পারি, আর পস্টুলেট কি বলছে, যে যে বিবৃতিগুলি মানে যে যে সত্য বিচারগুলি মানে সত্য ধারণাগুলি আমরা শুধুমাত্র জিওমেট্রিতে ইউজ করি, সেগুলোকে পস্টুলেট বলবো। মানে গাণিতিক স্টেটমেন্ট, প্রত্যেকটা অ্যাক্সিউম তো গাণিতিক স্টেটমেন্ট, পস্টুলেটও গাণিতিক স্টেটমেন্ট, কিন্তু পস্টুলেট কি শুধুমাত্র আমরা জিওমেট্রিতে ইউজ করবো। তার ডেফিনেশন বলছে যদি জিওমেট্রিতে কোনো অ্যাক্সিউম ইউজ হয়ে থাকে তাহলে সেটিকে পস্টুলেট বলবো। তা আলটিমেটলি ব্যাপারটা আজকের ডেটে দুটি সেম, অ্যাক্সিউম পস্টুলেটের একই ডেফিনেশন, একই জিনিস, যেগুলিকে প্রুফ করার কোনোরূপ প্রয়োজন নেই,
যেগুলি অলরেডি প্রুভড এবং প্রত্যেকে বিশ্বাস করে এই বিবৃতিগুলি বা এই গাণিতিক স্টেটমেন্টগুলি সত্য। এবার আসছি থিওরেম এবং কোরোলারি। তো আমরা স্টেটমেন্টের অ্যাক্সিওম, পস্টুলেট এবং থিওরেমের ডেফিনেশন দিয়ে প্রথমে স্টার্ট করি। ডেফিনেশনটা ক্লিয়ার হয়ে গেলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ডেফিনেশন কি বলছে যে এ থিওরেম ইজ এ স্টেটমেন্ট। আমরা প্রত্যেকটি অ্যাক্সিওম বলো, পস্টুলেট বলো, থিওরেম বলো, কোরোলারি বলো, প্রত্যেকটি হচ্ছে গাণিতিক স্টেটমেন্ট। অ্যাক্সিওম, পস্টুলেটের ক্ষেত্রে এর প্রমাণ করার কোনো রূপ প্রয়োজন নেই, অলরেডি প্রুভ, প্রত্যেকে বিশ্বাস করে এই যে স্টেটমেন্টগুলি সেগুলি সত্য। কী কী স্টেটমেন্ট সত্য সেটি আমরা ইউক্লিড জিওমেট্রি থেকে জানতে পারি এবং সেটি আমরা আলোচনা করব। এবার থিওরেম কি বলছে? থিওরেম হচ্ছে এমন কিছু স্টেটমেন্ট যেগুলিকে আমাকে প্রমাণ করতে হবে পস্টুলেট বা অ্যাক্সিওমের সাহায্য নিয়ে। ডেফিনেশন কি বললো? যে থিওরেম ইজ এ স্টেটমেন্ট দ্যাট হ্যাজ বিন প্রুভেন টু বি ট্রু বেসড অন অ্যাক্সিওম অর পস্টুলেটস। মানে থিওরেম বা উপপাদ্য হবে সেই সব গাণিতিক বিবৃতিগুলি যেগুলো আমরা অ্যাক্সিওম এবং পস্টুলেটের থ্রু প্রমাণ করতে পারি। তাহলে কোরোলারি কি? কোরোলারি হচ্ছে সেম স্টেটমেন্ট, আমরা থিওরেম যেমন প্রমাণ করতে পারছিলাম পস্টুলেট আর অ্যাক্সিওমের উপর বেস করে, নির্ভর করে, কোরোলারি আমরা যদি প্রমাণ করতে পারি যে কোনো একটি গাণিতিক বিবৃতি, কোনো একটি গাণিতিক স্টেটমেন্ট যদি আমরা কোনো প্রুভড থিওরেম, কোনো প্রমাণিত থিওরেম থেকে যদি আমি কোনো গাণিতিক স্টেটমেন্টকে প্রমাণ করতে পারি, তাহলে সেই স্টেটমেন্টকে বলবো আমরা কোরোলারি বা অনুসিদ্ধান্ত। তাহলে প্রথমে এলো কি, যে স্টেটমেন্ট দু রকম প্রকৃতির হতে পারে। এক, যেটি অলরেডি প্রুভড, যেটি আমরা প্রত্যেকে ধরে নিচ্ছি সত্য, সেই রকম স্টেটমেন্টকে বলবো আমরা অ্যাক্সিওম বা পস্টুলেটস। ঠিক আছে? এবার এর উপর বেস করে, এই পস্টুলেট বা অ্যাক্সিওমের উপর বেস করে আমরা যে সমস্ত গাণিতিক বা জ্যামিতিক কিছু বিবৃতি, গাণিতিক বিবৃতিগুলিকে বা গাণিতিক স্টেটমেন্ট বা জ্যামিতিক স্টেটমেন্টকে আমরা প্রমাণ করতে পারি, তাদেরকে বলবো থিওরেম। আর যেসব প্রুভড থিওরেম বা প্রমাণ করা থিওরেমের উপর বেস করে কিছু গাণিতিক বিবৃতিকে আমরা প্রমাণ করতে পারবো বা বের করতে পারবো, সেই সব গাণিতিক বিবৃতিকে বলবো আমরা কোরোলারি বা অনুসিদ্ধান্ত। তাহলে সর্বপ্রথমে আমরা স্টেটমেন্টে যে চারটি ধরন বা আমাদের পড়তে হয়, এইসব বিভিন্ন জিনিসগুলো কনফিউজ হয়ে যায়। অ্যাক্সিওম কি, পস্টুলেট কি, থিওরেম কি, অনুসিদ্ধান্ত কি বা কোরোলারি কি, সেই বিষয়ে প্রথমে আমি আমার কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করলাম। এবার আসছি যে ইউক্লিডের 7টি অ্যাক্সিওমস, মানে কি কি অ্যাক্সিওমস ইউক্লিড বলেছে আমাদেরকে, যেটি আমরা কোন কোন জায়গায় কাজে লাগাই আমরা সেটা বোঝার চেষ্টা করব বা ভালো করে ক্লিয়ার করার চেষ্টা করব। এবার আমরা ইউক্লিডের 7টি অ্যাক্সিওমস এবং 5টি পস্টুলেটকে ভালোভাবে আমরা বোঝার চেষ্টা করব এবং ফিল করার চেষ্টা করব, যাতে আমাদের ইন ফিউচার যখন এই রিলেটেড কোনো কিছু বিষয় আসবে সেখানে আমাদের ওজট খেতে না হয়। দেখো, সর্বপ্রথমে আমরা ইউক্লিডের প্রথম যে অ্যাক্সিওমটি বলছে সেটি হচ্ছে থিংস হুইচ আর ইকুয়াল টু দ্য সেম থিং আর ইকুয়াল টু ওয়ান অ্যানাদার। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে, আমাকে বলা হয় যদি এ ইজ ইকুয়াল টু সি বলা হয়ে থাকলো এবং আবার বলা হলো বি ইজ ইকুয়াল টু সি, তার অর্থ আমি এটি বলতে পারি যে এ ইজ ইকুয়াল টু বি হবে। ভালো করে লক্ষ্য করে দেখো, যদি এটি কি বলা সম্ভব নয়, অর্থাৎ এ সি এর সঙ্গে সমান, আবার বিও সি এর সঙ্গে সমান, তার অর্থ এ যে বি এর সঙ্গে সমান হবে সেটি আমরা বলতে পারি, কারণ দুটি সি এর সঙ্গে সমান। এই অ্যাক্সিওমে এটি বলা হচ্ছে। অর্থাৎ আমি যদি আবার অন্যভাবে তোমাকে এরকম ভাবে বলি যে রাহুল যে নম্বর পেয়েছে, রামের সমান নম্বর পেয়েছে, রাহুল এবং রাম সেম মার্ক পেয়েছে কোনো একটি মার্কস পেয়েছে কোনো একটি এক্সামে। ঠিক আছে? আবার আমি এটা বলছি রাম এবং শ্যাম তারা দুজনেও সেম মার্ক পেয়েছে কোনো একটি এক্সামে। এখন বলা হয়ে গেল যে রাহুল 80 নম্বর পেয়েছে যদি সেই এক্সামে হয়ে থাকে, তার অর্থ রাহুল 80 নম্বর পেলে রামও 80 নম্বর পেয়ে থাকবে। আবার সেটি হলে রাম 80 নম্বর পেয়ে থাকলে শ্যামও কিন্তু
80 নাম্বার পেয়ে থাকবে। কারণ রাহুল রামের সঙ্গে যেমন সমান, আবার রাম যেহেতু শ্যামের সঙ্গে সমান, তাই রাহুল ইজ ইকুয়াল টু শ্যাম হয়ে যাবে। অর্থাৎ রাহুলের মার্ক ইজ ইকুয়াল টু শ্যামের মার্ক কিন্তু সেম হয়ে যাবে। সেটি কেন হলো? কারণ এই ইউক্লিড পস্টুলেটের দ্বারা। অর্থাৎ আমি এটি বলবার চেষ্টা করছি যে আবার যদি একে আমরা জিওমেট্রির ক্ষেত্রে ইউজ করতে পারি, ধরো তিনটি রেখাংশ আমার কাছে এরকম আছে, তিনটি রেখাংশ আমার কাছে এরকম আছে, তিনটি কালারের তিনটি রেখাংশ আছে, এটি এ বি, এটি সিডি, এটি ই এবং এফ। এখন যদি বলা হয় চিত্রে যেরকমই দেখতে হোক না কেন, চিত্রে ছোট বড় যাই হোক না কেন, আমরা ধরে নিচ্ছি যদি এই তিনটি রেখাংশ আমাকে এভাবে বলা হয়েছে যে এ বি ইজ ইকুয়াল টু সিডি, আবার এটাও বলা হয়েছে 2 নম্বর সমীকরণ, এটি 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ এটাও বলা হয়েছে সিডি ইজ ইকুয়াল টু ইএফ। সেক্ষেত্রে আমরা ইজিলি বলতে পারি যে এ বি ইজ ইকুয়াল টু ইএফ। আমরা এটি কিন্তু প্রতিষ্ঠা করতে পারি এই দুটি সমীকরণের দ্বারা। তাহলে অর্থ এই যে অ্যাক্সিওম 1 নম্বর আমরা দেখলাম, সেটি শুধুমাত্র যে নাম্বারসের জন্য বা মানে অ্যালজেব্রিকভাবেই ইউজ হবে এরকম নয়, জিওমেট্রিতেও কিন্তু ইউজ হতে পারে। আবার শুধুমাত্র জিওমেট্রিতে যে ইউজ হবে সেরকম কথা নয়, আমরা যে কোনো জায়গায় অ্যালজেব্রা বা পাটিগণিতেও ইউজ করতে পারি। সেই জন্য একে আমরা অ্যাক্সিওম বলে থাকি অ্যাজ পার ডেফিনেশন, যেটা আমরা আগে পড়লাম। আর এই অ্যাক্সিওম, প্রথম অ্যাক্সিওম কিন্তু এটিই বলা হচ্ছে। আমাদের বিষয়টি ক্লিয়ার হলো। এবার দ্বিতীয় কি বলছে দেখো, ইফ ইকুয়ালস আর অ্যাডেড টু ইকুয়ালস, অর্থাৎ তাহলে দ্য হোল আর ইকুয়াল। ধরো আমাকে এরকম বলা হয়েছে এ ইজ ইকুয়াল টু বি আমাকে বলা হয়েছে, আমি উভয় পক্ষে আমি কী করি, আমরা অঙ্ক করার সময় আমরা বলি উভয় পক্ষে সি দ্বারা যোগ করে পাই। ধরো এরকম একটি কোশ্চেন আছে 2x + 3 ইজ ইকুয়াল টু 5। আমি কি করি, আমি উভয় পক্ষে, আমরা যদি 3কে এদিক থেকে সরিয়ে নিয়ে যেতে হয়, আমরা কি করি উভয় পক্ষে -3 করি, অর্থাৎ 3 দ্বারা বিয়োগ করে পাই। আমরা পরের লাইনে 2x + 3 - 3 ইজ ইকুয়াল টু 5 - 3 করি, অর্থাৎ আমরা উভয় পক্ষে 3কে বিয়োগ করি, 3কে উভয় পক্ষে বিয়োগ করি। কিন্তু এই মাঝে যে সমান চিহ্ন, দেখো মাঝে এই সমান চিহ্ন কোনোরূপ পরিবর্তন আমরা করলাম না, আমরা নট ইকুয়াল টু লিখলাম না, আমরা কিছু লিখলাম না, আমরা ইকুয়ালি রাখলাম। কেন রাখলাম? কারণ কি, ইউক্লিড অ্যাক্সিওমসে বলছে যদি কোনো সমানের সঙ্গে যদি সমান বিয়োগ অথবা যোগ করা হয়, দেখো সেকেন্ড ক্ষেত্রে সাবট্রাক্টের কথা বলা হয়েছে, প্রথম ক্ষেত্রে অ্যাডের কথা বলা হয়েছে। তাহলে যদি কোনো সমানের সঙ্গে, দুটি সমান আছে তার সঙ্গে যদি সমান কিছু বিয়োগ অথবা যোগ করা হয়, একই রকমভাবে আমরা উভয় পক্ষে এই সেম সমীকরণ 2x + 3, আমি ভাবলাম যে আমরা 3 যোগ করি, আমাদের নিজেদের প্রয়োজনে যদি এরকম সিচুয়েশন আসে আমাকে 3 যোগ করতে হয়, তাহলে আমরা দুই দিক থেকে 3 যোগ করতে পারি এবং মাঝখানে সমানের কোনোরূপ পরিবর্তন হবে না। অর্থাৎ পরের জায়গায় আমি 3 3 6 5 6 7 8 এরকম লিখতেই পারি, এই সমানের কোনোরূপ পরিবর্তন হবে না, সমানই থাকবে। অর্থাৎ রেজাল্ট যেটা সেটি কিন্তু সেমই থাকছে। আমরা এক্সাম্পলে দেখো এরকমই বলা হচ্ছে এ বি যদি দুটি নাম সেম নাম্বার হয়, আমি যদি সি, আমরা উভয় পক্ষে যদি সিকে অ্যাড করি, তাহলে অ্যান্সার কী পাবো? বাম পক্ষে আমি যেটি পাবো সেটি হচ্ছে a + c, ডান পক্ষে কী পাবো? b + c। মাঝখানে সমান চিহ্ন কিন্তু পরিবর্তনশীল নয়, পরিবর্তন হবে না, সমান চিহ্নই থাকবে। কারণ কি, কারণ ইউক্লিড অ্যাক্সিওম অনুসারে যদি সমান চিহ্নের সঙ্গে যদি সমান কিছু জিনিস, যদি একই কিছু জিনিস যোগ করা হয়, তাহলে তার রেজাল্ট যেটি পাওয়া যাবে সেটিও কিন্তু সেমই হবে। একই রকমভাবে বিয়োগের ক্ষেত্রেও তাই, যদি আমাকে a ইজ ইকুয়াল টু b বলা থাকে এবং আমাকে উভয় পক্ষে -c যদি করতে বলা হয়, তাহলে যে রেজাল্টটি পাবো, অর্থাৎ a - c ইজ ইকুয়াল টু b - c, অর্থাৎ বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষই হবে c এর উভয় পক্ষে বিয়োগ করার ফলেও। এটি আমরা 2 এবং 3 অ্যাক্সিওমস থেকে আমরা কিন্তু বের করতে পারি। আমরা দেখবে অনেক উপপাদ্য করার সময় কিন্তু আমরা এরকম প্রয়োগ করি যে উভয় পক্ষে এই যুক্ত করলাম বা উভয় পক্ষে আমরা এটি যোগ করলাম বিয়োগ করলাম, এই বিষয়গুলো কিন্তু আমরা ইউজ করি। আর এইটি প্রমাণ করার সময় বা লেখার সময় কিন্তু আমরা কখনোই এটি কিভাবে করলাম বা কেন করলাম বা এর পিছনে কি যুক্তি আছে সেই কোশ্চেন আমাকে কোনো টিচাররা করে না, বা এর প্রমাণ করে দেখাও বলে কিন্তু আমাকে টিচাররা বলে না। তার কারণ কি, কারণ আমাকে ইউক্লিড আমাকে বলে দিয়েছে যে এই যে 7টি অ্যাক্সিওমসের কথা তিনি বলেছেন সেগুলি কিন্তু অলরেডি প্রুফ বলেই কিন্তু গণ্য করা হয়ে গেছে। তাই এই বিষয়ে আমাদের কোনো ডাউট থাকার কোনো জায়গায় নেই।
তারপরে আমরা 4 নম্বর যে ইউক্লিড অ্যাক্সিওমস বলছে সেটি কি বলছে, থিংস হুইচ কো ইনসাইড উইথ ওয়ান অ্যানাদার আর ইকুয়াল টু ওয়ান অ্যানাদার। অর্থাৎ আমি যদি এরকম কথা বলা হচ্ছে যে ধরো আমি একটি বৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে, এই বৃত্তটি অঙ্কন করার পর আমি যদি দেখো আমরা একটি রেড কালার এবং একটি গ্রিন কালারের বৃত্ত আমরা কিন্তু নিয়ে নিলাম, ঠিক আছে। এখন যদি আমরা এটি লক্ষ্য করি, এখন এই বৃত্ত দুটি সেম, আমরা একটি বৃত্ত নিলাম, এটি এ নাম বৃত্ত এবং এটি বি নামের বৃত্ত আমরা নিয়ে নিলাম। এবার এই দুটি বৃত্তকে আমরা কি করছি, একটু কাজ করছি, আমরা এই বৃত্তটিকে আমরা তুলে নিয়ে আনার চেষ্টা করছি। তুলে নিয়ে যদি আমি এখানে এক্স্যাক্টলি দেখো, আমরা যদি এর উপরে বসিয়ে দিই, তাহলে লক্ষ্য করার বিষয় হচ্ছে দুটি কিন্তু একে অপরের সঙ্গে কোইনসাইড হয়ে যাচ্ছে। কোইনসাইড হওয়ার কথার অর্থ কি, একে অপরের উপর চেপে বসে গেল। তুমি বুঝতে পারবে না যে কোনো রকমভাবে কিন্তু একটু অংশ বেরিয়ে নেই, সম্পূর্ণ একের উপর বসে গেল বা একের উপর চেপে গেল এই দুটি বৃত্ত। তাহলে আমরা বুঝতে পারলাম তাহলে বৃত্তটি কিন্তু সমান হওয়ার জন্যই এই বিষয়টি হয়েছে। সেই কথাটি কিন্তু বলা হয়েছে আমাদের অনেক ক্ষেত্রে। আমরা এটি শুধুমাত্র বৃত্ত কি দিয়ে গেল, তুমি ত্রিভুজ দিয়েও যদি দেখো, যে কোনো দুটি ত্রিভুজকে যদি একে অপরের উপর যদি সম্পূর্ণরূপে কোইনসাইড হয়ে যায়, তাহলে বলবো আমরা সেই দুটি অ্যাকচুয়ালি ইকুয়াল জায়গা নিয়ে আছে এবং ইকুয়াল ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ বা ইকুয়াল জায়গা নিয়ে ত্রিভুজটি গঠন, মানে সেম ত্রিভুজ বলে আমরা গণ্য করে নেব। এখন আমরা সেটি কিন্তু আমাদের 4 নম্বর অ্যাক্সিওমস কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিল। এবার আমরা যে বিষয়টি পড়ব 5 নম্বর ইউক্লিড অ্যাক্সিওমস কি বলছে। 5 নম্বর ইউক্লিড অ্যাক্সিওম আমাকে বলছে, যদি ধরো একটি বৃত্ত অঙ্কন করলাম, এটি একটি পুরো বৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে। এখন এই বৃত্তটির ধরো আমি কিছু অংশ কেটে নিচ্ছি, এইটুকু অংশ কেটে নিলাম, ঠিক আছে। এইটুকু অংশ যদি আমি কেটে নিই, তাহলে এই যে এইটুকু অংশ আমি কেটে নিলাম, এই অংশটি কিন্তু পুরোটির কিন্তু থেকে ছোটই হবে। ভালো করে বোঝার চেষ্টা করো, আমাকে যে স্টেটমেন্টটি বলছে দ্য হোল ইজ গ্রেটার দ্যান দ্য পার্ট, অর্থাৎ এখন পুরো বৃত্ত থেকে যদি এই পার্টটুকু আমি কেটে নিয়েছি, তাহলে স্বাভাবিকভাবে এই পার্টের যে অংশটুকু আছে, এই পার্টের রেড কালারের যে অংশটুকু আমি পাচ্ছি, সেই পার্টের অংশটি কিন্তু সব সময় এই বড় পুরো বৃত্তটি থেকে কিন্তু ছোটই হবে। আর আমার বড় বৃত্তটির কথা যদি বলি, উল্টোভাবে যদি এটি বলি, বড় বৃত্তটি সব সময় পার্ট মানে রেড কালারের অংশটির থেকে বড়ই হবে। অর্থাৎ এটি কিন্তু ইউক্লিড অ্যাক্সিওমস বলল যে হোল মানে সবথেকে পুরো অংশটি কিন্তু ছোট অংশটির থেকে বড়ই হবে, তার পার্ট থেকে কিন্তু বড়ই হবে। এটি প্রমাণ করার দরকার নেই, এটি কিন্তু একদম সত্য, ঠিক আছে। সেটা আমরা ফিলও করতে পারছি। দেখো, সত্য বলে দিল মানে আমি মেনে নিলাম এরকম ব্যাপার নয়, আমি সেটা ফিলও করতে পারছি, এটা প্রমাণ করার কোনো দরকার নেই, কারণ দেখতে পাচ্ছি হ্যাঁ স্বাভাবিকভাবে এরই যখন পার্ট, তো স্বাভাবিকভাবে থেকে ছোটোই হবে। ম্যাক্সিমাম কত হতে পারে, এর পুরো অংশটা নিতে পারি, পুরো অংশটা নিলে এর ইকুয়াল হবে, অথবা এর পার্ট যাই ছোটো করে কাটছি না কেন তার থেকে কিন্তু ছোটোই হবে। পুরো অংশটি নেওয়া ছাড়া তার থেকে যদি ছোটো যেভাবেই কাট করো না কেন, পুরো অংশ থেকে সে ছোটোই হবে। তাহলে এই কথাটা কিন্তু একদম সত্য। তো আবার লাস্ট যে দুটি আমাকে অ্যাক্সিওম বলছে, সেই দুটি অ্যাক্সিওম কি বলছে, থিংস হুইচ আর ডাবল অফ দ্য সেম থিং আর ইকুয়াল টু ওয়ান আনাদার। অর্থাৎ ধরো আমার কাছে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই আমাকে বলা আছে, ঠিক আছে। আমি উভয় পক্ষে 2 দ্বারা গুণ করছি, ডবল মানে কি 2 দ্বারা গুণ করা, তাহলে উভয় পক্ষে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2x আর ডান পক্ষে হবে 2y, মাঝখানে কী চিহ্ন দেবো, স্বাভাবিকভাবে আমরা যখন উভয় পক্ষে 2 দ্বারা যদি গুণ করি, গুণ করি স্বাভাবিকভাবে মাঝখানে আমরা ইকুয়াল দিয়েই করি। আমরা বীজগণিতে এইরকম পদ্ধতি অনেক ইউজ করেছি, আমরা এখানে কখনো নট ইকুয়াল টু ইউজ করি না। কারণ কি, কারণ যদি 2 দ্বারা উভয় পক্ষে আমরা গুণ করি তাহলে সমানের কোনোরূপ পরিবর্তন হবে না, কারণ যেহেতু এক্স ইজ ইকুয়াল টু ওয়াই আমাকে অলরেডি বলে দেওয়া আছে। আর সেম জিনিস দিয়ে আমরা উভয় পক্ষে গুণ করতে পারি, কোথা থেকে পারি, কার উপর বেস করে পারি, আমরা 6 নম্বর অ্যাক্সিওমসের উপর বেস করে। তার অর্থ হচ্ছে, দেখো আমি যদি সংখ্যা দিয়ে বিচার করি, 5 ইজ ইকুয়াল টু 5, এখানে নিশ্চয়ই কাউরিরই ডাউট নেই যে 5 5-এর সঙ্গে কিন্তু সমানই হয়। এখন আমি যদি মনে করি যে 2 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 5, অর্থাৎ উভয় পক্ষে আমরা 2 দ্বারা যদি গুণ করে দিই তাহলে রেজাল্ট কী আসবে, বাম পক্ষে আমার 10 আসবে, ডান পক্ষেও আমরা 10 আসবে। তাহলে 10
10-এর সঙ্গে যে সমান এটি বলতে নিশ্চয়ই আমাকে আর কারোর পারমিশনের দরকার হবে না, কারণ 10-10-এর সঙ্গে সমান। অর্থাৎ আমরা কোনো সংখ্যা যদি ইকুয়াল থাকে এবং তার উভয় পক্ষে যদি আমরা ডবল করি, তাহলে তার যে রেজাল্টটি বেরাবে সেটিও কিন্তু ইকুয়ালি হবে। সেম বিষয় ভাগের ক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে। অর্থাৎ আমি যদি এটি বলি যে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, উভয় পক্ষে আমরা 2 দ্বারা যদি ভাগ করে থাকি, অর্থাৎ x/2 আর y/2 করে থাকি, তাদের যে রেজাল্ট অর্থাৎ x/2 আর y/2 সেটিও কিন্তু ইকুয়ালি হবে। দেখো একই রকমভাবে আমরা এটি বলতে পারি যে 10 ইজ ইকুয়াল টু 10 আছে, আমরা উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে 10/2 আর 10/2। লেফট হ্যান্ড সাইডে কী অ্যান্সার আসবে? 5 আসবে। রাইট হ্যান্ড সাইডে কী অপশান আসবে? 5 আসবে। স্বাভাবিক ব্যাপার, 5-এর সঙ্গে 5 ইকুয়াল, তাহলে মাঝখানে আমাকে সমান দিতে কেউ আটকাতে পারে না। তাহলে 5 ইজ ইকুয়াল টু 5 হলো, মানে এখানেও আমরা ইকুয়াল লিখতে পারি। তাহলে আমরা এটি বুঝলাম ইউক্লিডের 7 এবং 6 এই যে অ্যাক্সিওমের দ্বারা আমরা বুঝলাম যদি কোনো সমান চিহ্ন, সমান যদি দুটি বস্তু থেকে থাকে, সে বস্তু হতে পারে, সেটি কোনো একটি লাইনের লেন্থ হতে পারে, সেটি কোনো কারোর প্রাপ্ত নম্বর হতে পারে, সেটি কারোর কাছে থাকা অর্থ হতে পারে। তাহলে অর্থাৎ আমরা দুটি দিকে আমরা যদি দুটি কোনো ইকুয়ালের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি এবং সেই ইকুয়ালের 2 পার্শ্বে অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে এবং রাইট হ্যান্ড সাইডে আমরা 2 দিয়ে গুণ অথবা 2 দ্বারা যদি ভাগ করি, শুধু 2 দ্বারাই নয়, এখানে আমাকে ডবল বলেছে বা হাফ বলেছে, এক্ষেত্রে তুমি কোনো বাস্তব সংখ্যা দ্বারাও যদি আমরা উভয় পক্ষে গুণ অথবা ভাগ করে থাকি, অর্থাৎ ডবলের জায়গায় 3 ডবল বা 4 ডবল যদি করে থাকি, অথবা নিচে যদি 5 দ্বারা ভাগ করি বা 6 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রেও কিন্তু একই বিষয়ই ঘটবে। আমরা এখানে ডবল এবং হাফ দ্বারা শুধুমাত্র এর আচরণ কীরকম করবে সেটি কিন্তু বোঝাবার চেষ্টা করা হয়েছে। এখন আমরা তাহলে ইউক্লিড অ্যাক্সিওমস সম্পর্কে আমাদের আইডিয়া এলো, আমরা 7টি অ্যাক্সিওমস কিন্তু ফিল করলাম, আমরা অনুভব করলাম, আমরা কোনো কিছু স্কিপ করিনি। এবার আমরা তাহলে পস্টুলেটগুলো বোঝার চেষ্টা করি। আমরা পস্টুলেট ডেফিনেশনেই আমরা পড়েছিলাম যে অ্যাক্সিওম আর পস্টুলেট বিষয়টি তো গাণিতিক একটি বিবৃতি, কিন্তু পস্টুলেট জিওমেট্রির ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। তাই আমরা এই পস্টুলেটের ডেফিনেশন যেটি সেটি কিন্তু ভালোভাবে আমরা বুঝতে পারছি যে এটি স্পেশালি কিন্তু জিওমেট্রি ফিল্ডে কিন্তু ইউজ হয়ে থাকে। আর এই 5টি পস্টুলেট কী কী দেখো, সর্বপ্রথম খুব সুন্দর একটি পস্টুলেট দেখো, সর্বপ্রথম কি বলছে, এক স্ট্রেট লাইন মে বি ড্রন ফ্রম এনি ওয়ান পয়েন্ট টু এনি আদার পয়েন্ট। ভালো করে বোঝার চেষ্টা করো। এখন একটি পয়েন্ট, এটি একটি সামতলিক ক্ষেত্র, এটি একটি সামতলিক ক্ষেত্র, মানে স্কিনটি একটি সামতলিক ক্ষেত্র বা বোর্ড একটি সামতলিক ক্ষেত্র। সেই সামতলিক ক্ষেত্রে এই একটি পয়েন্ট আমি লিখলাম, এটি আমি এ পয়েন্ট নাম দিলাম, ঠিক আছে, একটি পয়েন্ট, ঠিক আছে। আরেকটি পয়েন্ট তুমি যে কোনো জায়গায় আমি ধরে নিলাম, এই স্কিনের যে কোনো জায়গায় আমি ধরে নিলাম, তুমি এখানে কনসিডার করলে, মানে তুমি 2টি পয়েন্ট কনসিডার করলে। আমাকে কি বলছে যে এই পস্টুলেটে এ স্ট্রেট লাইন মে বি ড্রন মানে অঙ্কন করা যেতে পারে ফ্রম এনি ওয়ান পয়েন্ট টু অ্যানাদার আর টু এনি আদার পয়েন্ট, অর্থাৎ যে কোনো 2টি পয়েন্ট দ্বারা কিন্তু একটি স্ট্রেট লাইন অঙ্কন করা যেতে পারে। খুব বাংলা ভাষায় যদি একদম পাতি বাংলা ভাষায় বলি আমরা, তাহলে যে কোনো 2টি পয়েন্ট দ্বারা আমরা একটি স্ট্রেট লাইন অঙ্কন করতে পারি। তোমার মনে হয় হতেই পারে, না হতেও পারে। তাহলে দেখার চেষ্টা করি, আমরা এই পয়েন্ট এবং এই পয়েন্টে যুক্ত করে দেখো একটি স্ট্রেট লাইন অঙ্কন করে ফেললাম। এই পয়েন্টে যদি সি নাম দিই, তাহলে এই সি একটি স্ট্রেট লাইন হয়ে গেল। এবার তোমার মনে হলো আচ্ছা, তাহলে আমি এখানে আরেকটি পয়েন্ট নিলাম, এবার এই সি আর এই পয়েন্টটি, এই কালো পয়েন্টটি, এটি নাম আমি ডি দিয়ে দিলাম। সি আর ডি পয়েন্ট যুক্ত করে স্ট্রেট লাইন অঙ্কন করতে পারি? হ্যাঁ, তুমি কেন পারবে না? তুমি দেখো এই দুটো ড্র করে অঙ্কন করতেই পারো স্ট্রেট লাইন। আবার তোমার মনে হলো আচ্ছা, সি পয়েন্ট এটি আছে, আমি এখানে একটি পয়েন্ট নিলাম কে, সি আর কে জয়েন করে স্ট্রেট লাইন অঙ্কন করতে পারি? অবশ্যই পারো, একটি অংশ স্ট্রেট লাইন অঙ্কন করে নিলে। এবার তোমার মনে হলো কে পয়েন্ট আর এ পয়েন্ট এই দুটো যুক্ত করে অঙ্কন করতে পারি? হ্যাঁ, তুমি ট্রাই করতেই পারো, দেখো অঙ্কন হয়ে গেল। এবার তোমার মনে হলো আরও ইচ্ছে হলো যে না আমি এখানে আরেকটি পয়েন্ট নিচ্ছি, এই পয়েন্টটির নাম আমি কিউ দিচ্ছি, এবং আমি এ আর কিউ যুক্ত করে কি একটি স্ট্রেট লাইন অঙ্কন করতে পারি? কারণ 2টো পয়েন্ট দিয়ে অঙ্কন করতে পারি, এই পস্টুলেটে বলা হয়েছে, আমি সেটিকে কিন্তু প্রমাণ করার চেষ্টা করছি। তাহলে আমরা এই এ এবং কিউ যুক্ত করে একটি স্ট্রেট লাইন আমরা অঙ্কন করতে পারি। তোমার মনে হবে সি কিউ, হ্যাঁ সি কিউ দিয়েও পারো, তুমি দেখো সি এবং কিউ দ্বারা তুমি এইভাবে কিন্তু অঙ্কন করতে পারো। ঠিক আছে, একটু সরে গেল, আমি আরও ভালোভাবে করে দিই। সি আর কিউ দ্বারা আমরা এইভাবে কিন্তু একটি স্ট্রেট লাইন অঙ্কন করতে
পারি। অথবা তোমার মনে হতে পারে কে এবং কিউ দ্বারাও একটি স্ট্রেট লাইন অঙ্কন করা যেতে পারে। অর্থাৎ আমরা দেখো যতগুলি স্ট্রেট লাইন অঙ্কন করেছি আমরা দুটি পয়েন্টকে সিলেক্ট করেছি এবং দুটি পয়েন্টকে সিলেক্ট করে আমরা স্ট্রেট লাইন অঙ্কন করার চেষ্টা করেছি এবং স্ট্রেট লাইন অঙ্কন হয়েও গিয়েছে। আমরা একই রকমভাবে তোমার যদি আরও ইচ্ছে হয় আরও যে কোনো একটি পয়েন্ট নিয়ে নাও এবং সেই যে কোনো পয়েন্ট থেকে তুমি যে কোনো পয়েন্টের সঙ্গে তুমি ইচ্ছে করলে স্ট্রেট লাইন অঙ্কন করতে পারো। তাহলে আমরা প্রথম যে পস্টুলেটটি বললো সেটিকে আমরা বুঝলাম। আমরা শুধু মুখস্থ করব না, কোনো কিছু দেখে আমরা মুখস্থ করব না, আমরা সেটিকে ফিল করব যে হ্যাঁ দুটি পয়েন্ট এই মহাবিশ্বের যে কোনো জায়গায় হোক না কেন এই পয়েন্টটি প্লেনেই হতে হবে এরকম কোনো কথা নেই। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে একটি পয়েন্ট এবং আমেরিকায় একটি পয়েন্ট, এই দুটি পয়েন্টকে যুক্ত করে একটি স্ট্রেট লাইন অঙ্কন করা যেতে পারে। বা তুমি যদি দিল্লিতে বসে থাকা একটি জায়গায় একটি পয়েন্ট এবং তোমার বাড়িতে বসে থাকা একটি পয়েন্ট, এই দুটি পয়েন্টকে যুক্ত করেও কিন্তু একটি স্ট্রেট লাইন অঙ্কন করা যেতে পারে। এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। এবার সেকেন্ড কি বলছে পস্টুলেটটি? সেকেন্ড বলছে এ টার্মিনেট লাইন ক্যান বি প্রডিউসড ইনডিফিনিটলি। মানে এখন টার্মিনেট লাইন কথার অর্থ কি? টার্মিনেট লাইন কথার অর্থ হচ্ছে লাইন সেগমেন্ট, ঠিক আছে। এখন এই পয়েন্টটি এবং এই পয়েন্টটি যুক্ত করলে এই যে পয়েন্টটি আমরা পেলাম, এই যেটি পেলাম এ এবং বি যুক্ত করলে এটি পেলাম লাইন সেগমেন্ট। এখন লাইন কথার অর্থ কি? আমরা স্ট্রেট লাইন কথার অর্থ কি? এই কন্টিনিউটি চলবে, তাই না? কন্টিনিউটি চলবে, কিন্তু তার মধ্যে থেকে আমরা এ এবং বি দুটি পয়েন্টকে যুক্ত করে এখানে এ এবং বিকে এখানে আমরা লাইন সেগমেন্ট বলে থাকবো বা সরল রেখা অংশ বলে থাকবো। তো আমরা এ বি পয়েন্টকে সরল রেখা অংশ কনসিডার আমরা করলাম। এখন কি বলছে? এই যে এ পয়েন্ট এবং বি পয়েন্টকে নিয়ে আমরা একটি স্ট্রেট লাইন বা লাইন সেগমেন্ট কনসিডার করলাম। এই লাইন সেগমেন্টের এই বি পয়েন্ট থেকে আমরা যদি বি পয়েন্টকে এক্সটেন্ড করি সেটি কন্টিনিউ চলতে থাকবে এবং এ পয়েন্টকেও যদি আমরা এক্সটেন্ড করি তাহলে সেও কন্টিনিউ চলতে থাকবে। অর্থাৎ ইনডিফিনিটলি আমরা বহু দূর পর্যন্ত কিন্তু এই পয়েন্ট দুটি থেকে যে একটি রেখা অংশ বের হয়ে যাবে এবং চলতেই থাকবে। একই রকমভাবে তুমি এই দুটি এইখানে কেন এই পয়েন্টটি এবং এই পয়েন্টটি এই দুটি যুক্ত করে একটি রেখা অংশ আমরা অঙ্কন করলাম এবং এটি যদি পি এবং কিউ পয়েন্ট হয়ে থাকে তাহলে এই কিউ পয়েন্ট থেকে আমরা যদি একে নিয়ে যাই এবং পি পয়েন্টকে আমরা যদি এরকমভাবে নিয়ে যাই তাহলে কন্টিনিউ কিন্তু চলতে থাকবে। এবার আমরা 3 নম্বর আমরা পস্টুলেটটি দেখার চেষ্টা করি। এ সার্কেল ক্যান বি ড্রন উইথ এনি সেন্টার অ্যান্ড এনি রেডিয়াস। এখন দেখো কি সুন্দর ভাষায় দেখো যদি বলা হয় যে একটি বৃত্ত তুমি একটি সমতলিক ক্ষেত্রে যে কোনো জায়গায় অঙ্কন করতে পারো। প্রথম কথা যে কোনো জায়গায় অঙ্কন করতে পারো। এবার তুমি যে কোনো জায়গায় অঙ্কন করতে গেলে একটি বৃত্ত অঙ্কন করতে গেলে তোমার কী কী দরকার? একটি কেন্দ্র দরকার আর কত ব্যাসার্ধ বিশিষ্ট তুমি বৃত্ত অঙ্কন করবে এটি দরকার, তাই না? তুমি একটি কম্পাস নিলে এবং তোমাকে বললাম যদি বৃত্তাঙ্কন করতে বলা হয় অনেকে কী করলো এই কোণের দিকে এলো, এই পয়েন্টটিকে ধরলো, এখানে কম্পাস বসালো, মোটামুটি এই ব্যাসার্ধ বিশিষ্ট একটি ব্যাসার্ধ নিল এবং তারপর একটি বৃত্ত অঙ্কন করে দিল ঠিক এই পয়েন্টে। তোমার বন্ধুকে বললাম, সে তার মনে হলো এই জায়গাটা একটা বৃত্ত অঙ্কন করবো, সে এখানে কেন্দ্র হিসাবে কনসিডার করলো, এইটুকু একটি ব্যাসার্ধ ধরলো, বৃত্ত অঙ্কন করে দিল। কেউ আরেকজন এলো, কাউকে আমি বললাম যে এই সমতলিক ক্ষেত্রে বৃত্ত, কাউকে দেখাচ্ছি না কোথায়, অ্যাকচুয়ালি কাউকেই বলছি না কে কোথায় বৃত্ত অঙ্কনে গেছে। সে আরেকজন এলো, তার মনে হলো মিডলে এখানে আমি করবো, এখানে কেন্দ্র ধরলো এই পয়েন্টকে এবং তারপরে সে এতটা বড় একটা ব্যাসার্ধ নিয়ে সে একটি বৃত্ত অঙ্কন করে দিল। আর একটা বন্ধু কেমনি আনলাম, সে এখানে করলো, একটি পয়েন্টকে ধরলো, কেন্দ্র ধরলো, এতটুকু একটি ব্যাসার্ধ নিল এবং একটি বৃত্ত অঙ্কন করলো। তাহলে দেখো তারা এই সমতলিক ক্ষেত্রে যে কোনো পয়েন্ট, তোমার তো এই কটা জায়গায় নয়, তুমি এখানে 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 তোমার যেখানে মন সেখানে তুমি একটি কেন্দ্র কনসিডার করতে পারো এবং সেই কেন্দ্রকে তুমি যে কোনো ব্যাসার্ধ একটি ধরে তুমি একটি বৃত্ত অঙ্কন করতে পারো। এই থার্ড পস্টুলেট কিন্তু এটি আমাকে বলছে যে সার্কেল ক্যান বি ড্রন উইথ এনি সেন্টার অ্যান্ড এনি রেডিয়াস। তুমি যে একটি বৃত্ত অঙ্কন করতে পারো যে কোনো কেন্দ্র এবং যে কোনো রেডিয়াসকে কনসিডার করে। তাহলে আমরা এটি বুঝতে নিশ্চয়ই বেশি সময় লাগবে না আমাদের। এবার আমরা যেটি বুঝলো সেটি বলছে ফোর্থ পস্টুলেট বলছে অল রাইট অ্যাঙ্গেলস আর ইকুয়াল টু ওয়ান অ্যানাদার। কি বললো? রাইট অ্যাঙ্গেল মানে কি? মানে রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি কোণকে রিপ্রেজেন্ট করে বা যাকে আমরা π/2 রেডিয়ানও বলে থাকি। এখন 90 ডিগ্রি মানে আমরা প্রত্যেকে জানি যে এই কোণকে আমরা 90 ডিগ্রি বলে থাকি। অর্থাৎ আমরা যদি এ বি এবং সি হয় তাহলে কোণ এ বি সি 90 ডিগ্রি আমরা ধরে নিলাম, ঠিক আছে। এখন তুমি আরেকটি কোণ তুমি দেখলে যে আরেকটি কোণ ঠিক এইরকমভাবে অবস্থান করছে, এটিও 90 ডিগ্রি, এটিও 90 ডিগ্রি। কি এটি ধরলাম এটি
পি কিউ আর। দেখো দেখতে অন্যরকম, কিন্তু এদের মেজারমেন্ট করলে এটিও 90 ডিগ্রি হচ্ছে, আবার এটিও 90 ডিগ্রি হচ্ছে। আবার আরেকটি কোণ থেকে তুমি দেখলে ঠিক এইরকমভাবে অবস্থান করছে, এটি এম এন ও, এই যে কোণটি এটিও 90 ডিগ্রি। এখন এদের দেখো এই যে তিনটি কোণ আমরা আঁকলাম, এই কোণটি, এই কোণটি, এই কোণটি, এদের প্রত্যেকে মেজার করে দেখলাম আমরা 90 ডিগ্রি, মানে সমকোণ, কিন্তু এটি আকার ভিন্ন ভিন্ন, মানে দেখতে ভিন্ন রকম, ঠিক আছে। কিন্তু তুমি যেখানেই 90 ডিগ্রি বা সমকোণ অঙ্কন করো না কেন, তাদের সমকোণ যখনই অঙ্কন করবে, রাইট অ্যাঙ্গেল যখনই অঙ্কন করবে, তুমি যেভাবেই অঙ্কন না করো বা যে রকম শেপই তুমি দাও না কেন, সেটি বাম দিক ঘুরে হোক, ডান দিক ঘুরে হোক, উপর দিকে মুখ করে হোক, নিচের দিকে মুখ করে হোক, তাতে তার মেজারমেন্টের কোনোরূপ পরিবর্তন হবে না। মানে সে আকার যেরকমই হোক না কেন, সে দেখতে যেরকমই লাগুক না কেন, সে 90 ডিগ্রি থাকবে যদি সেটি রাইট অ্যাঙ্গেল হয়ে থাকে। অর্থাৎ আমরা যে কোনো মুখে রাইট অ্যাঙ্গেল অঙ্কন করি না কেন, সেটি 90 ডিগ্রি হয়ে থাকবে। অর্থাৎ এটি প্রত্যেকটি কোণ কিন্তু একে অপরের সঙ্গে সমান হবে। বোঝাতে পারলাম? এটি কিন্তু আমাদের ফোর্থ পস্টুলেট ইউক্লিড বলছে। এবার আমরা লাস্ট ইম্পর্টেন্ট পস্টুলেট যেটি, সেটিকে বোঝার চেষ্টা করব। কি বলছে? এটিকে প্লে ফেয়ার এক্সিমসও বলা হয়ে থাকে। এটি খুব সুন্দর একটি পস্টুলেট। কি বলছে দেখো, যদি ধরো দুটি লাইন এরকম আছে, একটি লাইন এবং আরেকটি লাইন ঠিক এরকমভাবে অবস্থান করছে, ঠিক আছে, এই দুটি লাইন ঠিক এইভাবে অবস্থান করছে, আরেকটি লাইন ঠিক এইভাবে এদের ওপর ফল করছে, ঠিক আছে। তাহলে তিনটি লাইন, এটি এ বি, এটি সি ডি, আর এটি পি কিউ, ঠিক আছে। এখন কি বলছে, ইফ এ স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন ঠিক পি কিউ এর কথা বলছে। এই স্ট্রেট লাইনটি কিন্তু, এই স্ট্রেট লাইনটি পি কিউ স্ট্রেট লাইনের কথা বলা হচ্ছে। অন টু আদার স্ট্রেট লাইন, এই টু স্ট্রেট লাইন কার কার কথা বলা হচ্ছে? সিডি অ্যান্ড এ বি স্ট্রেট লাইনের কথা বলা হচ্ছে। কি বলছে? ইফ এ স্ট্রেট লাইন ফলিং অন টু স্ট্রেট লাইনস মেক্স ইন্টিরিয়ার অ্যাঙ্গেল অন দ্য সেম সাইড। তাহলে দেখো এই দুটি অ্যাঙ্গেল, যদি এই স্ট্রেট লাইনটি এই দুটি স্ট্রেট লাইনের ওপর যদি ফল করে, তাহলে স্বাভাবিকভাবে এখানে কিন্তু চারটি অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, চারটি ইন্টিরিয়ার অ্যাঙ্গেল, একটি, দুটি, তিনটি, চারটি। এই অ্যাঙ্গেলটি 1, এটি 2, এটি 3, এটি 4। অর্থাৎ আমি আরেকটু ভালোভাবে দেখি, এই অ্যাঙ্গেলটি অ্যাঙ্গেল 1, এই অ্যাঙ্গেলটি অ্যাঙ্গেল 2, এই অ্যাঙ্গেলটি অ্যাঙ্গেল 3 এবং এই অ্যাঙ্গেলটি অ্যাঙ্গেল 4 আমরা ধরে নিচ্ছি। তাহলে চারটি অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। এখন যদি বলছে যে চারটি অ্যাঙ্গেল ইন্টিরিয়ার অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, এখন কি বলছে, তার পরে কথা কি বলছে? দ্য টু স্ট্রেট লাইন্স, কি বলছে, টেকেন টুগেদার সেম সাইড মেক্স ইন্টিরিয়ার অ্যাঙ্গেল সেম সাইড অফ ইচ টেকেন টুগেদার লেস দ্যান টু রাইট অ্যাঙ্গেলস, টু রাইট অ্যাঙ্গেলস মানে আমরা কি জানি, টু রাইট অ্যাঙ্গেলস মানে 90 ডিগ্রি, টু রাইট অ্যাঙ্গেলস মানে 2 × 90 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি। কি বলছে? এদের মধ্যে যে একই পাশের কোনগুলি কোন, দেখো এই দিকে একই দিকে কোন, এই সাইডের দিকে দেখো, এই সাইডের দিকে কোণ কী আছে, কোণ 2 এবং কোণ 3। তাহলে আমরা এই সাইডে কোণ দুটিকে যদি যোগ করি, তাহলে কোণ 2, কোণ 3, আর আরেক সাইডের যদি কোণগুলো যোগ করি, তাহলে কোণ 1 অ্যান্ড কোণ 4। এদের মধ্যে যে কোণ দুটির যোগফল 180 ডিগ্রি থেকে ছোট, সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে এই 1 এবং 4 এটি 180 ডিগ্রি থেকে ছোটই হবে, আর এই দিকের কোণগুলি আমরা দেখে বুঝতে পারছি সেগুলি কিন্তু 180 ডিগ্রির থেকে বড় হবে। তাহলে যে কোণ দুটি, মানে যে দিকে কোণগুলির যোগফল 180 ডিগ্রির থেকে ছোট হবে, সেই দিকের যদি বাহুগুলিকে আমরা এক্সটেন্ড করি, অর্থাৎ এক্সটেন্ড করার অর্থ হচ্ছে এই সিডিকে যদি আমরা বর্ধিত করি এবং এই এ বিকেও যদি আমরা বর্ধিত করি সুন্দরভাবে, যদি আরেকটু সুন্দরভাবে বর্ধিত করি, তাহলে একটা সময় এরা কোনো একটি পয়েন্টে কিন্তু মিট করবে, কোনো একটি জায়গায় মিট করবে। কিন্তু অপোজিট দিকে যদি 180 ডিগ্রি বেশি হয়, মানে 2 and 3, দেখো মানে এই দিকে দেখো 2 এবং 3 যদি যোগ করে 180 ডিগ্রি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে দেখো এই কোণটি বাড়তে থাকবে, এই দিক থেকে বেড়ে যাবে এবং এই কোণটি এদিক থেকে বেড়ে যাবে, অর্থাৎ কখনোই এরা মিট করবে না, কোথাও গিয়ে এরা মিট করবে না। তাহলে এই যে অ্যাক্সিওমস, এই যে পস্টুলেট, এখানে আমরা কি বললো, যে ধরো একটি লাইন যদি আরও দুটি লাইনের উপর ফল করে এবং তাদের যদি অন্তর্বর্তী কোণগুলি তৈরি হয়, সেই কোণগুলির একই দিকের, অর্থাৎ এই চিত্রে আমরা একই দিকের কথা হচ্ছে 1 এবং 4, 2 এবং 3,
যেই দিকের একই দিকের কোণগুলির যোগফল 180 ডিগ্রির কম, 180 ডিগ্রির কম, সেক্ষেত্রে দেখো এই বাহুগুলিকে বা এই সরলরেখাগুলিকে যদি বর্ধিত করা হয় তাহলে এরা কিন্তু একটি জায়গায় গিয়ে মিলিত হবে এই পয়েন্টে, আর এদিকে বর্ধিত করলে কখনো মিলিত হবে না। যদি এটি উল্টো হতো, আরেকটি কন্ডিশনও তো হতে পারতো না। কি কন্ডিশন? ধরো এই দুটি সমান্তরাল সরলরেখা অবস্থান করছে, এ ফল করলো। এবার এই যদি ফল করেও থাকে তাহলে এই যে কোণগুলি উৎপন্ন হলো, এই কোণগুলি দেখো প্রত্যেকটি কোণের যোগফল যেহেতু এটি সমান্তরাল এই কোণগুলির যোগফল কিন্তু 180 ডিগ্রি সমান হবে, 180 ডিগ্রি সমান হবে। ভালো করে বোঝার চেষ্টা করো, এই কোণটি 180 ডিগ্রি সমান। এবার যদি সমান হয়ে থাকে তাহলে এদেরকে যতই তুমি বাড়াও এরা কোনোদিনই কিন্তু একে অপরকে মিলিত হবে না। তাহলে আমরা দুটি কন্ডিশন হতে পারে, কিন্তু আমাদের এই কন্ডিশন যেটি মিলিত হওয়ার যে শর্ত, সেই শর্তটি এই যে যখন আমরা যে কোনো একদিকের কোণ যদি 180 ডিগ্রি ছোট হয় তাহলে সেই দিকের রেখা অংশটি যদি বর্ধিত করি তাহলে আমরা সেই কোনো একটি নির্দিষ্ট পয়েন্টে, সেটি এখানে না হতে পারে, একটু আগে হতে পারে, কিন্তু কোনো একটি পয়েন্টে কিন্তু সে অবশ্যই টাচ করবে। আর এটি আমাকে বলছে কিন্তু, বা যাকে আমরা প্লেফেয়ার অ্যাক্সিওমও বলে থাকি। তাহলে আমরা আজকের ভিডিওতে আমরা খুব সুন্দরভাবে আমরা ইউক্লিড জিওমেট্রির যে আসল বেসিক যে ধারণাগুলি সেগুলি কিন্তু সুন্দরভাবে আমরা ক্লিয়ার করলাম। আশা করছি এটি দেখার পর কিন্তু আমাদের জিওমেট্রি সম্পর্কে একটি বেসিক ধারণা কিন্তু আমাদের ক্লিয়ার হলো। আর এই বেসিক ধারণাগুলোকে কাজে লাগিয়ে আমরা কিন্তু অনেক আমরা কাজ